সাবধানে কিন্তু, পড়ে না যেন। জলদি চলো। এই মিয়া, ওই নামেন, নামেন। গাড়ি কেমনে চালান আপনি? হ্যাঁ, গাড়ি কেমনে চালান? চোখ কি কপালে নাই নাকি? আর একটু হইলেই তো আমার গাড়ির উপর দিয়ে উঠাই দিতেছিলেন। গরিব বলে কি আমরা মানুষ না? সরি ভাইজান, আমার বাবা অফিসে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আমি কি করবো বুঝতেছি না। আমি নিজে গাড়িটাও ঠিক মতো চালাতে পারি না। অ্যাম্বুলেন্স কল করবো, আমার ফোনটাও বন্ধ হয়ে গেছে। এই জন্য বাধ্য হয়ে বাবাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। কি কইতাছেন? আপনার বাবা অসুস্থ আর আপনি গাড়িও ঠিকঠাক চালাইতে পারেন না। আপনার বাবার নিয়ে আপনি হসপিটালে যাইতেছেন? আরে ভাই কি করবো বলেন, আমাকে সাহায্য করার মতো কেউ নাই। আমি নিজে গাড়িটাও চালাতে পারি না, কিন্তু বাবাকে তো হসপিটালে নেওয়া দরকার। এই জন্য বাধ্য হয়ে বাবাকে নিয়ে বের হয়েছি। ভাইজান, যেহেতু আপনার আব্বা খুব অসুস্থ, আমার মনে হয় না আপনি গাড়ি চালায় ঠিকঠাক হসপিটাল পর্যন্ত পৌঁছাইতে পারবেন। আপনি একটা কাম করেন, আপনি আব্বার পাশে যায় বসেন, আমি গাড়ি চালাই নিয়ে যাইতেছি। আমি গাড়ি চালাইতে পারি। এই যে আপা, আপনার একটা কাম করেন, অন্য কুলি দেখে নেন, আমি অসুস্থ মানুষের সাথে যাইতেছি। চলেন। চলেন। तुझको जहाँ पे अपना दिल ये दिया था मैंने तुझको जहाँ पर अपना दिल ये दिया था मैंने तुझको जहाँ पर अपना दिल ये दिया था मैंने दिल तोड़ने उस जगह पर ही बुलाया मुझको तरस नहीं आया तुझको तरस नहीं आया तुझको खुद तरस इश्क ये तेरा समझ नहीं आया मुझको तरस नहीं आया तुझको तरस नहीं आया तुझको खुद तरस इश्क ये तेरा समझ नहीं आया হ্যাঁ ভাইয়া বলো। অথই, বাবাকে হসপিটাল থেকে বাসায় আনছি। তুই কখন আসবি? ভাইয়া তুমি যেহেতু আব্বুকে বাসায় নিয়েই এসেছো, তাহলে সব প্রবলেম সলভ হয়ে গেছে। আমি তাহলে পার্টি শেষ করে দেন বাসায় ঢুকবো। তুই এসব কি বলতেছস? বাবা অসুস্থ, হাসপাতাল থেকে মাত্র বাসায় আসলো, আর তুই এই সময় পার্টি করবি? আচ্ছা, তোর কি উচিত না এই সময় বাবার পাশে থাকা? আহা ভাইয়া, আব্বুকে যেহেতু হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে তাহলে আর প্রবলেম কোথায়? আব্বুকে তুমি ঘুমিয়ে থাকতে বলো, আব্বু তো আর মারা যায়নি। রিল্যাক্স। আমি তাহলে পার্টি শেষ করে তারপরে বাসায় আসবো। বাবা, তোমার মেয়ে পার্টি শেষ না করে বাসায় আসতে পারবে না। তুমি বাঁচো মরো সেটা তো দেখার বিষয় না, তার পার্টিটা আগে। আমি আর কি করব বল? মেয়েকে কি বলবো? মা হারা মেয়ে আমার। মেয়েকে কিভাবে মানুষ করতে হয় সেটা হয়তো আমি বুঝে উঠতে পারি নাই। তোর মা মারা যাওয়ার পর শুধুমাত্র তোদের কথা চিন্তা করে আমি বিয়ে পর্যন্ত করতে পারিনি। হ্যাঁ, আমি মানতেছি যে আমার আদরে মেয়েটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, কিন্তু একটা কথা কি জানিস বাবা, তোর মতো ছেলে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। এই যে আমি যখন অসুস্থ হলাম, তুই একা আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে আমার জীবনটা বাঁচিয়েছিস। যে কোনো বাবার গর্ব তোর মতো ছেলে পেয়ে। আরে বাবা, কি বলতেছো এসব? আমি তো তোমার ছেলে, আর তোমার ছেলে হিসেবে এটা তো আমার দায়িত্ব। তাছাড়া আমি তো একা ছিলাম না, আমার গাড়ির সামনে কোথা থেকে একটা ফেরেস্তার মতো কুলিয়ে এসে পড়ছে। তারপর ওই ছেলেটা আমাদেরকে সাহায্য করছে, আমাদের সাথে গাড়ি চালায় ওই কুলিটা হাসপাতাল পর্যন্ত গেছে। তারপর ডাক্তার, ওষুধ থেকে শুরু করে যত জায়গায় দৌড়াদৌড়ি করা দরকার সব এই ছেলেটা করছে। অনেক ভালো একটা ছেলে। কি বলছিস শিবু? কে এই কুলি? কোথায় থাকে? তুই এক কাজ কর, ওর
ডিটেলসটা একটু জোগাড় করে দিত আমাকে। আচ্ছা বাবা, আমি কালকের মধ্যে দেখি ওর সাথে দেখা করার চেষ্টা করব। কাকা, কাকা কুলি সৈকতটা দেখছেন? কতক্ষণ আগে দেখছিলাম, মনে হয় এদিকে ঘোরাঘুরি করছে। আচ্ছা আচ্ছা। আরে সৈকত, আরে ভাইজান, আপনি হঠাৎ স্টেশনে? হ্যাঁ আসলাম তোমার সাথে দেখা করতে। ও, আপনার আব্বা কেমন আছে? আলহামদুলিল্লাহ, বাবা আগের চেয়ে এখন অনেকটা ভালো আছে। কিন্তু ভাই, তুমি সেদিন যে উপকারটা করছো, তুমি যদি আমাকে সময় মতো সাহায্যটা না করতে, আমি আমার বাবাকে মনে হয় আর বাঁচাতেই পারতাম না। আরে সিসি, আপনি এসব কি কইতাছেন? আমি বাঁচানোর কেডা? বাঁচানোর মালিক তো আল্লাহ। আরে ভাই, সবকিছু আল্লাহর ইচ্ছাতেই হয়, কিন্তু উসিলাটা তুমি ছিলে। আচ্ছা শোনো, যাই হোক, বাবা তোমাকে দেখা করতে বলছে। কেন ভাইজান, আমি কোনো ভুল করে ফেলাইছি? বেয়াদবি করে ফেলাইছি? না না, বেয়াদবি করবে কেন? যে মানুষটার তুমি এত বড় উপকার করলে, যার জীবন বাঁচালে, তার কি ইচ্ছা হয় না কোন মানুষটা তার জীবন বাঁচালো? তোমাকে বাবা দেখতে চাইছে। আর কোনো কথা হবে না, তুমি এখন চলো আমার সাথে বাসায় যাবে। আসো। চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ও হচ্ছে সৈকত। তোমাকে একটা ছেলের কথা বলছিলাম না, যে তুমি যখন অসুস্থ ছিলা হাসপাতালে সব রকম সাহায্য আমাকে করেছে, সেই ছেলেই সৈকত। তুমি সেই ছেলে, দাঁড়িয়ে আছো কেন? বসো। জি, আমি তো সামান্য কুলি, এই সোপায়। আরে বসো তো, বসো। স্যার একটা কথা বলবো? এভাবে আমাকে বাড়িতে ডাকলেন যে? আশ্চর্য, এটা তুমি কেমন কথা বললে? তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর তোমার সঙ্গে আমি দেখা করব না? আচ্ছা, শিবু বলল তুমি নাকি কুলির কাজ করো। কুলির কাজ তো বেশ কষ্টকর। এক কাজ করি, তোমাকে একটা ভালো জব দিয়ে দিই, তুমি জব করো। লেখাপড়া কত দূর করেছো? স্যার, আমি বিএ পাস করেছি। বলো কি সৈকত, তুমি বিএ পাশ করে একটা ছেলে, তুমি কুলির কাজ করো কেন? একটা চাকরি করতে পারো না? কিভাবে চাকরি করব স্যার? আসলে আমরা তো গরিব মানুষ। যতই শিক্ষিত হই না কেন, চাকরি পাওয়া এত সহজ নয়। অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি। ওই যে মামা খালু থাকলে চাকরি খুব সহজে হয়ে যায়, কিন্তু টাকা ছাড়া চাকরি আজকাল খুব কমই হয়। আমার কাছে টাকাও নেই ঘুষ দেওয়ার মতো, এর জন্য চাকরিটাও হয়নি। তারপরেও বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, যদি চাকরি হয়ে যায় কোথাও। তাহলে তো বেশ ভালোই হলো। শোনো, আমার অফিসে একটা এক্সিকিউটিভ পোস্ট খালি আছে। তোমার মতো সৎ যোগ্য একটা ছেলে আমি খুঁজতেছিলাম। আল্লাহ তোমাকে একদম ঠিক টাইমে পাঠিয়ে দিয়েছে। শিবু, তুই এক কাজ কর, ওর সার্টিফিকেটগুলো চেক করে ওকে নিয়োগ দিয়ে দে। স্যার, আমার ইন্টারভিউ নেবেন না? শোনো সৈকত, মনুষ্যত্বের ইন্টারভিউতে তুমি পাশ করেছো। আমার মনে হয় না আর কোনো ইন্টারভিউ তোমার নেওয়া দরকার। আর তাছাড়া অফিসটা আমার কোম্পানি, আমি যাকে ইচ্ছে তাকে নিব, তাতে মানুষজনে তো বলার কিছু নেই। শিবু, কালকে তুই ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দে। আচ্ছা ঠিক আছে বাবা। স্যার, তাহলে আমি এখন আসি। আমার বাসায় গিয়ে সার্টিফিকেটগুলো খুঁজে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও, কালকে সময় মতো চলে এসো। আচ্ছা ঠিক আছে, যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিগারেট খাবো। সিগারেটটা কোথায়? আরে লাইটার, লাইটার কোথায়? হ্যালো ব্রো, এক্সকিউজ মি ব্রো, আমি সিগারেটটা ধরাবো। লাইটার হবে, মানে আগুন হবে? আগুন? আগুন? হ্যাঁ, আগুন তো হবে, কিন্তু তুমি তো নিজেই একটা আগুন।
কি ভেবেছিস তুই আমি মাতাল? নো নো, আমি মাতাল না, আমি সেন্সে আছি। ওকে, ডোন্ট টাচ মি। ওকে, আরে রাখো তোমার ডোন্ট টাচ মি, আগে একটু তোমাকে টাচ করি। কি রে, তোমাকে থাপ্পড় মারলি? দাঁড়া দেখাচ্ছি তোর আগুন, দেখাচ্ছি। কোথায় গেছিলি? ভাইয়া আমি তো মার্গারিটা লাউঞ্জে গিয়েছিলাম। কি তুই বারে গেছিলি মদ খেতে? আরে মদ খেয়ে রাস্তার মধ্যে মাতলামি করতেছস? আজকে যদি এই সময় আমি না আসতাম তোর কি হতো? তোকে বাবা লাই দিয়ে দিয়ে একদম মাথায় উঠাইছে, আমিও তোর বেশি লাই দিয়ে ফেলাইছি। আমি চল বাসে চল, আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। হাই চারু ভাইয়া, আমি সিগারেট ধরাবো ওই! আগুন দিয়ে। চল। একটু আগুন হবে ভাইয়া, দাও না। সৈকত, তোমার কাগজপত্র সবই দেখলাম। এই যে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, তুমি চাইলে আমাদের অফিসে কাল সকাল থেকে জয়েন করতে পারবে। ভাই আপনার কাছে কি বলে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না। ধন্যবাদ আমাকে তোমার কাজ আর সততা দিয়ে দিবা, এর বেশি আমি তোমার কাছ থেকে কিছুই চাই না। ঠিক আছে, আজকে তাহলে যাও, কাল সকাল সকাল চলে এসো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাইয়া, ছেলেটাকে? ও হচ্ছে সৈকত, আজকে ওর চাকরিটা হয়ে গেল আমাদের অফিসে, কাল থেকে জয়েন করবে। ও আচ্ছা। কি ব্যাপার মামা, এখনো ঘুমাও নাই? তোর জন্য ওয়েট করছি। তুই এত লেট করলি কেন? আজকে অফিসে অনেক ঝামেলা ছিল, তাই একটু লেট হয়ে গেছে। আচ্ছা, সৈকত আসছিল, ওর অবস্থা কি? ও আচ্ছা বাবা, হ্যাঁ আমি সৈকতের কথা বলার জন্যই তোমার কাছে আসলাম। ও আমাদের অফিসে কাল থেকে জয়েন করবে। ওর কাগজপত্র সব চেক করে দেখেছি, সবকিছু ঠিক আছে। দেখ, আমার কাছে ছেলেটা তো ভালোই মনে হচ্ছে, যদি লেগে থাকে উন্নতি করতে পারবে। তুই কি বলিস? হ্যাঁ, আমার কাছেও ছেলেটাকে ভালোই মনে হয়, দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে, যা ফ্রেশ হয়ে নে, ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। যা। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। সাইদ সাহেব, আমি আপনাকে ডেকেছি। আমি আপনাকে যে প্রজেক্টটা ইমেল করতে বলেছিলাম আপনি করেছেন, কিন্তু গত বছরের আরো কিছু প্রজেক্ট আছে যে প্রজেক্টটা আপনি আমাকে সেন্ড করেন নাই। তবে আমি আপনাকে বলবো আগামী 2 দিনের মধ্যে সমস্ত প্রজেক্ট আমাকে সেন্ড করবেন, আর তা না হলে আপনার উপর কিন্তু আমি অ্যাকশন নিতে বাধ্য হব। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার, যে কেন এদেরকে অফিসে রাখে আমি বুঝি না। এরা তো এখানে কাজ করতে আসে না, টাকা মারার জন্য আসে। স্যার, আমি কি কোনো অন্যায় করেছি যে আমাকে এত দ্রুত বাসায় আসতে বলা হলো? অবশ্যই তুমি অন্যায় করেছো। আমার কোম্পানি কিছু অসাধু কর্মচারী দিনের পর দিন প্রতি বছর লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, তুমি তাদের সেই অনৈতিক কাজ বন্ধ করতে সক্ষম হয়েছো। এটা তুমি অন্যায় করেছো না? আরে সৈকত, ভয় পেয়েছো? বাবা তোমার সাথে একটু দুষ্টামি করলো। তুমি ওই যে করিম ট্রেডার্সের ফাইলটা নিয়ে একটু নাড়াচাড়া করছিল না, তোমার জন্যই আমরা ধরতে পেরেছি আমাদের কোম্পানির কিছু অসাধু কর্মচারী ওই করিম ট্রেডার্সের সাথে হাত মিলিয়ে আমাদের কোম্পানির মাল স্টক করেছিল। এতে আমাদের কোম্পানিটা অনেক লসে পড়ে যেত। তোমার জন্য এই জিনিসটা আমরা ধরতে পেরেছি। এখন বাবা ভেবেছে তোমাকে প্রমোশন দেবে, তাই সুখবরটা দেওয়ার আগে বাবা তোমাকে একটু ভয় দেখালো। শিব, দিলি তো সারফেসটা নষ্ট করে। শোনো সৈকত, আজ থেকে তুমি আমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। তোর মতো এরকম সৎ যোগ্য ছেলে হাতে আমার কোম্পানির দায়িত্ব তুলে দিতে পেরে আমার খুব শান্তি লাগছে। আজকে তোমার ছুটি, যাও তুমি গিয়ে পার্টি করো, এনজয় করো, কিন্তু কালকে থেকে তুমি তোমার অফিসে মানে নতুন অফিসে বসে কাজ করবে। স্যার, আমি পার্টি আর এনজয় করতে পারি না। জবে থেকে আপনার এখানে চাকরি নিয়েছি
তবে থেকে আপনারা আমার আপন হয়ে গেছেন। আমি যতই কাজ করি না কেন মনে হয় কি আমার আপন মানুষদের জন্য কাজ করছি। তাই স্যার বলি কি, আমাকে যদি এনজয় করতে বলেন তাহলে আজকে আমাকে ছুটি দিয়েন না। এত বড় একটা পোস্ট, ম্যানেজিং ডিরেক্টর, এটার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, গুছিয়ে নিতে হবে। তার চেয়ে বরং আমি অফিসে যাই, অফিসে গিয়ে ফাইল চেক করতে হবে। সৈকত, তুমি আসলে একটা আজব মানুষ। আমি জানি তোমার সাথে তর্ক করে কোনো লাভ নেই। আচ্ছা, তুমি যখন অফিস যেতে চাচ্ছ যাও, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলি শিপু, এই সৈকত, তার বাবা নেই, মা নেই, অথচ তার ব্যবহার, আদব কায়দা কি সুন্দর, তাই না? কথার মধ্যে কি মায়া, অথচ আমাদের অথই শুধুমাত্র একটা মায়ের অভাবে ওকে ঠিকমতো আমি আদব কায়দা শেখাতে পারলাম না। বাবা, আমি অনেক দিন থেকেই একটা কথা তোমাকে বলতে যাচ্ছি, কিন্তু কথাটা তুমি কিভাবে নিবে সেটা ভেবে আর বলিনি। থামতামতে কেন করছিস, বল। বাবা, আমি বলতে চাচ্ছি সৈকত ছেলেটা কিন্তু খারাপ না। ওর সাথে যদি আমরা আমাদের অথয়ের বিয়ে দেই, ব্যাপারটা কেমন হয় বলো তো? তুই তো একদম ঠিক কথা বলেছিস, আমার মনের কথা বলছিস। আমিও মনে মনে এই কথাটাই ভাবছিলাম। সৈকত কত একটা ভালো ছেলে, হতের জন্য তো এরকম একটা পাত্রই দরকার। সৈকত যেমন ভদ্র, নম্র, স্বীকৃত, দেখতেও মাশাআল্লাহ ভালো। অথয়ের সঙ্গে খুব ভালো মানাবে, তাই না? হ্যাঁ বাবা। অথয়, এদিকে আয় তো মা। আব্বু আমি এখন অনেক টায়ার্ড, আমি কোনো কথা বলতে পারবো না। এই তোকে বাবা আসতে বলছে না? এদিকে আয়, বসো। বলো আব্বু, যা বলো তাড়াতাড়ি বলো, আমার আবার রেডি হয়ে পার্টিতে যেতে হবে। মা, তুই মেয়ে মানুষ, তোর জীবন এভাবে চলতে পারে না। তোর মা মারা যাওয়ার পর মায়ের অভাব আমি কিন্তু তোকে কোনোদিন বুঝতে দেইনি। হ্যাঁ, আমি মানছি আমার আদর পেয়ে তুই নষ্ট হয়েছিস, ঠিক মতো আমাদের কারো কথাই শুনিস না। কিন্তু মা, এইভাবে তো জীবন চলতে পারে না। মা, আমি তোর জন্য একটা পাত্র রেডি করেছি, যেটা আমাদের কোম্পানিতে চাকরি করে, তুইও চিনিস, সৈকত। ও আজকে থেকে আমাদের কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করবে। মা, তুই অমত করিস না, ওর সাথেই আমি তোর বিয়ে দেব। আব্বু তুমি সব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো তুমি? ও আগে একটা কুলি ছিল, এটা তুমি ভুলে যেও না। আমি একটা কুলিকে বিয়ে করব? ইম্পসিবল। সমাজে ওর কোনো স্ট্যান্ডার্ড নেই, কোনো স্ট্যাটাস নেই, এটা তুমি ভুলে যেও না। অথই, আমি মানছি সে কুলি কাজ করতো, কিন্তু শিক্ষিত ছেলে, ওকে আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আমি নিয়োগ দিয়েছি। ও তো আর কুলি কাজ করবে না। ওর সাথে সংসার হলে তুই সুখেই থাকবি মা। আব্বু তুমি খুব ভালো করেই জানো এসব ছোট লোকের জাতদের আমার একদম পছন্দ হয় না। ছোট লোকরা ছোট লোকই থাকে। শোনো আব্বু, 2-1 টাকা ইনকাম করলেই না ছোট লোক বড় লোক হয়ে যায় না। ছোট লোকের জাত ছোট লোকই থাকে। আর তাছাড়া আমি একটা রাস্তার কুলিকে কখনোই বিয়ে করতে পারবো না। এই চুপ! আর একটা কথা বলবি না। বাবা তোকে আদর করে ভালোবাসে, এই জন্য তোকে কিছু বলে না। তোর এই সমস্ত জিনিস বাবা সহ্য করে, এই জন্য তুই বাবার মাথায় উঠে পড়ছিস, তাই না? শোন, আমি আর কোনো কথা শুনতে চাই না। বাবা সৈকতের সাথে তোর বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, সৈকতের সাথেই তোর বিয়ে হবে, আর সেটা আগামী সপ্তাহের মধ্যে। আর আজকে থেকে তোর ওই উল্টাপাল্টা পার্টিতে যাও বন্ধ। যা, তুই তোর রুমে যা। খবরদার! এই কুলির বাচ্চা কুলি, তো এত বড় সাহস, তুই আমার গায়ে টাচ করার চেষ্টা করছিস? একদম আমার গায়ে টাচ করার চেষ্টা করবি না, তাহলে এই ছুরি একদম তোর পেটের ভিতরে ভরে দেব। আপনি সব কি করছেন? আমি তো আপনার স্বামী, আমার সাথে এমন করছেন কেন? শোন, আমি শুধুমাত্র আমার আব্বু এবং ভাইয়ার চাপে পড়ে তোকে বিয়ে করতে রাজি হয়েছি। না হলে আমার মতো মেয়ে তোর মতো একটা কুলির বাচ্চা কুলিকে কখনো বিয়ে করে? এটা তুই ভাবলি কি করে? আর আমি
আমি তোর সাথে সংসার করব এটা তুই ভাবলি কি করে? এক বিছানায় তোর সাথে আমি থাকবো এটা তুই ভাবলি কি করে? কুলির বাচ্চা কুলি, যা এক্ষুনি এই বিছানা থেকে উঠে যা, গিয়ে বাইরে সোফার রুমে গিয়ে ঘুমাবি। যা যা বলছি। আমার সাথে সংসার করবি? হ্যাঁ, আমিও তোকে বোঝাবো আমার সাথে সংসার করার মজা কি জিনিস। তুই আমাকে কতক্ষণ সহ্য করতে পারবি সেটাও তো আমার দেখার পালা। কি ব্যাপার সৈকত, তুমি এত রাতে এখানে ঘুমাচ্ছ কেন? না মানে এমনিতেই এখানে শুয়ে আছি ভাই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কি করবে বলো, তুমি তো আগে থেকে জানো আমার বোন অথই একটু বদমেজাজি। ভাইয়া, আপনারা তো ওর বিষয়ে আমাকে আগে থেকেই অবগত করেছেন। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি ওকে ভালো পথে আনার চেষ্টা করব। আপনারা যা আমার জন্য করেছেন এই ঋণই কোনোদিন শোধ করতে পারবো কিনা জানি না। আপনাদের জন্য এতটুকু করা তো আমার দায়িত্ব। একটু ফাস্ট করতে হবে, কেমন? বুঝেছো বেবি? এই ছোট লোক কুলির বাচ্চার সাথে আমার আব্বু আমাকে বিয়ে দিয়েছে। আমি না এটাই বুঝতে পারছি না যে এই ছোট লোক কুলির বাচ্চাটা আমার আব্বুর ব্রেন ওয়াশ কিভাবে করেছে। এই ছোট লোক তো রাস্তার কুলি থেকে আমাদের অফিসের কর্মচারী হয়ে গেছে। ও এখন প্ল্যানে আছে যে কিভাবে আমার আব্বুর সয় সম্পত্তি হাত করা যায়। তুমি জানো, এই জন্য না এসব ছোট লোক কুলি গরিবের বাচ্চাদের আমি একদম সহ্য করতে পারি না। তাদের টাকা পয়সা দেখলে লোভ সামলাতে না অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ, ঠিকই বলেছো। টাকা পয়সার লোভ অনেক বড় লোভ, আর টাকা পয়সা দেখলে তো সব মানুষের মাথা হুঁশ ঠিক থাকে না। এই গরিবের জাতটাই না এরকম। আর তুমিও না আসলে এই ভালো মোমেন্টে এসে এই ছোট লোকের বাচ্চার সাথে দেখা করায় মুডটাই নষ্ট করে দিলে। বাস, অনেক বলেছেন, আপনাকে আর কিছু বলতে হবে না। আর অথই, এই যে বেবি বেবি নাটকটা না, এটা বন্ধ করো। আমি খুব ভালো করেই জানি সে তোমার ফ্রেন্ড, বয়ফ্রেন্ড না। আর তুমি যে তোমার ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড বানিয়ে নিয়ে এসেছো আমাকে জ্বালানোর জন্য, আমাকে মানসিক কষ্ট দেওয়ার জন্য, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। শোনো অথই, তোমাকে একটা কথা বলি, এই সামান্য জিনিসে না আমাকে কষ্ট দিতে পারবে না। এর থেকে অনেক বড় বড় কষ্ট আমি সহ্য করেছি। তবে হ্যাঁ, তোমার একটা কথায় আমি কষ্ট পেয়েছি। তুমি আমাকে বলেছো যে আমি গরিব, ছোট লোক, আমার জাত পরিচয় নেই। হ্যাঁ, মানছি তোমার কথা সত্য। তবে টাকার লোভটা কিন্তু আমার ভেতরে কাজ করে না। শোনো, সারা জীবনে টাকা নিয়ে নাড়াচাড়া করেছো তো, তাই সবাইকে টাকা দিয়ে পরিমাপ করো। একটা কথা মনে রেখো, টাকা দিয়ে সবাইকে পরিমাপ করা যায় না। ব্যাস থামা তোর লেকচার, অনেক বলেছিস। তোর মতো ছোট লোকের বাচ্চার মুখে না এত বড় বড় লেকচার মানায় না। টাকার লোভেই হোক আর যে লোভেই হোক, তোর মতো আনস্মার্ট আনসোশ্যাল খ্যাত ছেলেকে বিয়ে করে আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে, সেটা শুধুমাত্র আমিই জানি। তোর মতো ছোট লোককে কোনো সমাজে নিয়ে গিয়ে আমি দাঁড়াতে পারি না, আমার ঘেন্না হয়, সেটা তুই জানিস, বুঝিস তুই? আরে শোন, আমার ফ্রেন্ডের হাজবেন্ডরা দামি দামি ইউনিভার্সিটি এবং ফরেনার থেকে পড়াশোনা করে আসা, আর তুই সামান্য সরকারি কলেজ থেকে বিএ কমপ্লিট করে এসে আমার আব্বুর ব্রেন ওয়াশ করে একটা চাকরি পেয়ে বসে আছিস। ঠিক সেজন্যই না তোদের মতো ছোট লোকদের আমার পছন্দ হয় না। আর আমাদের সাথে চলার মতো সমাজে তোর কোনো স্ট্যাটাস হয়নি, আর 7 জনম তপস্যা করলেও হবে না। দেখো অথই, তুমি যা বলেছো আমি মেনে নিলাম, সবই সত্যি। কিন্তু স্বামী হিসেবে তোমার পাশে যদি আমাকে দাঁড়ানোর সুযোগটুকু না দাও, তাহলে আমি প্রমাণ করব কিভাবে? শোন, কোনো বিষয়ে সন্দেহ থাকলে সেটা প্রমাণ করতে হয়। তুই যে আমার হাজবেন্ড হওয়ার অযোগ্য সেটা প্রমাণ করার কিছুই নেই। আমি 100% শিওর তুই কোনোদিনও আমার যোগ্য হাজবেন্ড হতে পারবি না। তাই বাইরে থেকে তোকে আমি ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমার বাসা ছেড়ে তুই চলে যাবি। আমার সাথে সংসার করার স্বপ্ন দেখাটা তুই বাদ দিয়ে দে। আমার আব্বু আর ভাইয়াকে বলে তো কোনো লাভ নেই, তাই তোকেই বলে গেলাম, যত দ্রুত পারিস আমার বাসা ছেড়ে চলে যাবি। চলো। কি ব্যাপার, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি আমাকে লাথি মারলে কেন? তোকে লাথি মেরেছি, বেশ করেছি। লাথি মারবো না তো কি করব? তোকে এত বড় সাহস কে দিয়েছে? তোকে অনুমতি কে দিয়েছে আমার সোফায় বসার? ছোট লোক কুলির বাচ্চা। আজব ব্যাপার তো,
তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? আমি তো এই বাড়ির জামাই, তাই না? তাহলে আমি সোফায় বসলে সমস্যা কোথায়? কি বললি তুই? জামাই? তুই আমার হাজবেন্ড, এটা তুই মানলেও আমি কখনোই মানবো না। তুই কি করে ভাবলি বলতো যে তোর মতো একটা ছোট লোক কুলির বাচ্চাকে আমি আমার হাজবেন্ড বলে মানবো? বাসরাতে কি বলেছিলাম তুই ভুলে গেছিস? এত সহজে তো ভোলার কথা না। আমি তোকে স্পষ্ট বলে দিয়েছিলাম যে আমি তোকে কোনোদিনও আমার হাজবেন্ড বলে মানবো না, আর হাজবেন্ডের কোনো অধিকার পর্যন্ত দিব না। তাহলে তুই কোন সেন্সে বললি যে তুই আমার হাজবেন্ড? বাই দ্য ওয়ে, তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে, আমি আমার বয়ফ্রেন্ডকে ভালোবাসি। ওকে? দেখো, বিয়ের পরে এসব বয়ফ্রেন্ডের কোনো দরকার নেই। আর তাছাড়া এগুলো রাখাও পাপ। আমি তো তোমার হাজবেন্ড আছি, তাই না? তাহলে কেন বয়ফ্রেন্ডের দরকার আছে? আর শোন কুলির বাচ্চা কুলি, তোর কাছ থেকে না আমি কোনো প্রকার জ্ঞান নিতে যাব না। আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড থাকবে, আর এটাই হচ্ছে আমার শেষ কথা। তোকে কে বলেছে আমার বিষয়ে নাক গলাতে? তুই একটা কুলির বাচ্চা কুলি, তোর কোনো স্ট্যাটাস আছে আমাদের সাথে চলার? কোনো স্ট্যাটাস নেই, কোনো যোগ্যতা নেই। তাই আমি তোকে এক্ষুনি বলছি আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা বলছি। ছোট লোক কুলির বাচ্চা, তোকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমাকেই দেখতে হবে। কি ব্যাপার? তুমি উঠে যাচ্ছ কেন? আমি কেন উঠে যাচ্ছি তুই বুঝতে পারছিস না? তোর মতো কুলির বাচ্চার সাথে এক টেবিলে বসে খাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। আচ্ছা, আমি তোকে এত অপমান করি, তারপরেও তুই বুঝতে পারিস না যে তোর মতো কুলির সাথে সংসার করার কোনো বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই? আমি জানি তুমি আমার সাথে সংসার করতে চাও না। আমি এটাও জানি যে তুমি আমাকে কখনো স্বামী হিসেবে মেনেও নেবে না। আর আমি তোমার সাথে কখনো স্বামীর অধিকার দেখাতে যাইনি। কিন্তু তাই বলে কি একসাথে খাওয়াটাও যাবে না? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তোর মতো ছোট লোক ফকিনীর বাচ্চার সাথে আমি এক টেবিলে বসে খাবো না, এতে বাড়াবাড়ি করার কি আছে? আর তোর মতো ছোট লোকের বাচ্চার স্থান না ওই ফুটপাতেই। আমার সাথে এক টেবিলে বসে খাওয়ার মতো তোর কোনো যোগ্যতাই নেই। বাস তুই অনেক হয়েছে, এবার চুপ কর। সৈকত ভালো ছেলে বলে ওকে তুই দিনের পর দিন এভাবে কথা শুনে যাচ্ছিস। আর তুই কি ভাবিস? হ্যাঁ, আমরা সবাই তোকে আদর করি বলে তুই আমাদের সবার মাথার উপর উঠে থাকবি? এটা কখনো ভাবিস না। আর সৈকতের মতো ছেলে আছে বলে আজকে তোকে আমরা বিয়ে দিতে পারছি, না হলে তোর মতো মেয়েকে এই দুনিয়ার কোনো ছেলেই বিয়ে করতো না। নিজেকে নিয়ে এতটা অহংকার করিস না। তুই আমার ছোট বোন বলে তোর মুখের উপরে আমি কোনো কথা বলতে পারি না, কিন্তু আজকে আর চুপ থাকবো না। আজকে আমি বলবো, আজকে আমি সব বলবো। এই তুই যে সারা রাত পার্টি করিস, নেশা করিস, পাগলামি করিস, এই সব পাগলামি পৃথিবীর কোন ছেলে আছে এসব মেনে নিত? কেউ মেনে নিত না। সৈকত তোর এইসব পাগলামি মেনে নিছে, সহ্য করতেছে, তার উপরে তুই সৈকতের উপরে অহংকার দেখা। হ্যাঁ দেখাচ্ছি, তার কারণ অহংকার দেখানোর সেই যোগ্যতাটা আমার আছে। তার কারণ আমি শিল্পপতি রকি খানের একমাত্র মেয়ে। আমার বিয়ে হওয়ার কথা ছিল কোনো এক রাজপুত্রর সাথে, সেখানে আমার বিয়ে হয়েছে এরকম একটা কুলির বাচ্চার সাথে। আর এই কুলির বাচ্চার সাথে বিয়ে তোমরা মিলে আমাকে দিয়েছো। ওর কোনো যোগ্যতাই নেই আমার হাজবেন্ড হওয়ার। এরকম একটা থার্ড ক্লাস খ্যাত ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছো তোমরা জোর করে। আমি ওকে অন্তত আমার হাজবেন্ড বলে মানি না। তাই তোমরা যদি আমার সাথে জোরাজোরি করো না, আমি এমন কিছু করতে বাধ্য হব যেটা তোমরা কল্পনাও করতে পারো না। তাই তোমাকে আমি ভালোই ভালোই বলছি, তোমরা আমাকে জোর করার চেষ্টা করবে না। আমার জীবন আমি আমার মতো করে লিড করব, সেখানে আমি আর কারো কোনো কথা শুনতে রাজি। অথই, আরে অথই, 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 আচ্ছা চলো ওরে ডাক্তার কাছে নিয়ে যাই। চলেন চলেন। চলো। রকি সাহেব, অতিরিক্ত মদ্যপানের কারণে আপনার মেয়ের 2টি কিডনি ফেলিয়ার হয়ে গেছে। খুব দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, না হলে তাকে বাঁচানো যাবে না। ডক্টর সাহেব, আমার মেয়েটা মাহারা, একমাত্র মেয়ে। ওর মা মারা যাওয়ার পর ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। অভাব কি জিনিস কোনোদিন বুঝতেও দেয়নি। যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। অতি আদর দিয়ে দিয়ে উশৃঙ্খলায় লিড করছিল। আমি ওকে বারবার বারণ করেছি, মা এগুলো ভালো না, তুই এসব করিস না। ওকে আমি শাসনটা পর্যন্ত করতে পাইনি একমাত্র মেয়ের জন্য। প্লিজ ডক্টর, আমার টাকা পয়সার কোনো অভাব নেই। প্রয়োজনে আমার মেয়ের জন্য আমি আমার সহায় সম্পত্তি যা কিছু আছে সব দিয়ে দিব। প্লিজ
তারপরে মেয়েটাকে আপনি বাঁচান প্লিজ ডক্টর প্লিজ। প্লিজ ডাক্তার সাহেব, যেভাবে পারেন আমার বোনকে বাঁচান। দেখুন রকি সাহেব, সব কিছু টাকা দিয়ে হয় না। অথয়ের কিডনির সাথে কিডনি দাতার কিডনি ম্যাচ করতে হবে। তাছাড়া তার ব্লাড গ্রুপটা হচ্ছে বি নেগেটিভ, যেটার সাথে ম্যাচ করা খুবই দুষ্কর। আমি সব দিকে খোঁজ লাগাচ্ছি, আপনারাও খোঁজ লাগান। ডক্টর, আমরা অবশ্যই চেষ্টা করব, প্লিজ আপনার কাছে অনুরোধ রইল, আপনিও চেষ্টা করবেন। বাবা, ভাইয়া অত একা আছে, আপনারা যান, ওর ভালো লাগবে। ডক্টর সাহেব, আপনার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে বোন, তুই থাক। 4-5 দিন যাবৎ সৈকতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যাই, ওকে খুঁজে বের করি। দাঁড়াও ভাইয়া, কোথায় যাচ্ছ? ওই ছোট লোকের বাচ্চাকে খুঁজতে কোনো লাভ নেই। ওই ছোট লোকের বাচ্চাকে খুঁজে তুমি কি করবে বলো তো? ওই ছোট লোকের বাচ্চা তো আমাদের বাড়িতে ঢুকেছিল একটা প্ল্যানিং করে, কারণ ও জানতো যে আমি কোটিপতির মেয়ে। আমাকে বিয়ে করলে ও অনেক কিছু হাতিয়ে নিতে পারবে। আমার কি মনে হয় জানো, আমার এখন মনে হচ্ছে আমাদের বাড়ি থেকে টাকা পয়সা গয়নাগাটি যা আছে চুরি করে নিয়ে ভেগে গেছে। না হলে আমি ওকে এত অপমান করলাম, তখন কিন্তু গেল না। যেই মাত্র আমি অসুস্থ হয়েছি ঠিক অমনি এই বাড়ি থেকে চলে গেল। তাহলে তুমিই বোঝো ওই ছোট লোক কুলির বাচ্চা কি প্ল্যান করে আমাদের বাড়িতে ঢুকেছিল। চুপ করো থাই, আর একটাও ফালতু কথা বলবি না। তুই তাকে কি বলতেছিস তুই জানোস? এই ছেলেটা তোর জন্য কি করছে? আজকে এই ছেলেটার জন্যই তুই দুনিয়াতে বেঁচে আছিস। কি সব ফালতু কথা তুমি বলছো ভাইয়া? আমি কোনো ফালতু কথা বলতেছি না। তোর 2টা কিডনি নষ্ট হয়ে যাওয়ার পরে তোর কিডনি খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে এই ছেলেটা, যে ছেলেটা তোকে কিডনি দিয়ে তোর জীবন বাঁচাইছে, ওই ছেলেটার নাম কি জানো? ওই ছেলেটা আর কেউ না, ওই ছেলেটা সৈকত। আর এই ছেলেটাকে তুই কতই না অপমান অপদস্থ করলি। তুই যে ছেলেটাকে বারবার ছোট লোক বলে অপমান করতেছিলি না, তোর বিপদের সময় আর কাউরে পাশে পাই নাই। এই ছেলেটাই তোর পাশে দাঁড়াইছে। তুই না বলতি তোর অনেক বড় লোক বন্ধু বান্ধব আছে? কই, তুই যখন বিপদে পড়লি তোর অনেকগুলা বন্ধু বান্ধব, মানে যারা আমার পরিচিত, সবাইকে কল করছিল, কেউ তোর পাশে দাঁড়ায় নাই, কেউ তোকে সাহায্য করে নাই। আর ঠিক সেই সময় এই ছেলেটা, যে ছেলেটাকে তুই বারবার ছোট লোক বলে অপমান করছিস, এই ছোট লোক ছেলেটাই তোর বিপদে পাশে দাঁড়াইছে, তোর জীবন বাঁচাইছে। আসলে তুই কি জানিস, তুই না মানুষের অর্থ দিয়ে মাপছস যে আমি কোটিপতি, আমার কোটিপতিদের সাথে মিশতে হবে। কিন্তু তোর ওই কোটিপতি বন্ধুরা তোর বিপদের সময় পাশে দাঁড়ায়, পাশে দাঁড়াইছে এই ছোট লোক ছেলেটা। এইসব তোকে বলে আর লাভ নাই, আমি যাই। ভাইয়া দাঁড়াও, তোমার সাথে করে আমাকেও নিয়ে যাও, আমি সৈকতের কাছে যাব। তুমি কি জানো সৈকত কোথায়? না, এখন কোথায় আছে জানি না, তবে রেল স্টেশনে থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে চলো। ঠিক আছে। সৈকত, সৈকত দাঁড়াও। জি ম্যাডাম, বলেন। কি ব্যাপার সৈকত, তুমি আমাকে ম্যাডাম বলে কেন ডাকছো? আমি তোমার ম্যাডাম না। আর তুমি এখানে কি করছো বলো তো? বাসা চলো, চলো বলছি। না ম্যাডাম, আপনার মতো কোটিপতি মানুষের বাসায় যাওয়ার যোগ্যতা আমার মতো গরিব মানুষের নাই। আপনার জীবনের অনেক কষ্টের কারণ আমি হয়েছি। আমার মতো গরিব মানুষের বিয়ে কইরা সমাজে আপনার মাথা হেট হয়ে গেছে। একটা কথা কি জানেন ম্যাডাম, আমার মতো ছোট লোকের কোনো যোগ্যতাই নেই আপনার মতো বড় লোক মানুষের সাথে সংসার করার। আসলে প্রথম যখন আপনার দেখছিলাম অফিসের মধ্যে, আপনার অনেক ভালো লেগে গেছিল। কখন যে ভালোবাসা ফলাইছি এটা বুঝতে পারি নাই। আমি কোনদিন ভাবতেও পারি নাই যে আপনার লগে আমার বিয়া হইব। কিন্তু আপনার আব্বা, আপনার ভাই যখন আমারে আপনার বিয়ার জন্য প্রস্তাব দিল, আমি খুশিতে আটখান হয়ে গেছিলাম। বিশ্বাস করেন ম্যাডাম, আপনার সম্পত্তির উপরে বিন্দুমাত্র আমার কোনো লোভ আসছিল না। লোভটা ছিল আপনার ভালোবাসার উপরে। কথায় আছে না, আসলে গরিব মানুষের কপালে ভালোবাসা জোটে না।
টাকার কাছে ভালোবাসা অনেক সময় হাইর মাইনা যায়, ঠিক তেমনই হয়েছে আপনার লাগে। ওই যে আমি যে গরিব মানুষ, তাই ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই। তবে একটা কথা কি জানেন, গরিব মানুষরা না ভালোবাসাটারে আটকায় রাখতে পারে, কখনো চায় না যে তার ভালোবাসার মানুষের কোনো ক্ষতি হোক। আমি জীবনে যত বড় চাকরি করি না কেন, আপনার চোখে আমি সারা জীবন কুলিই থাকবো। তাই এটা কুলির লগে আপনি কোনোদিন সংসার করতে পারবেন না। এই জন্য ভাবলাম আপনাকেও বাড়িতে থাইকে আমি কি করব, তাই চইলা আইলাম। কারণ আমার মতো ছোট লোক কুলির স্থান আপনাকে মতো বড়লোক বাসায় হইতে পারে না। কে বলেছে তুমি কোটিপতি না? কে বলেছে তুমি ছোট লোক? এতদিন আমি অন্ধ ছিলাম, তাই মানুষের মূল্যটা শুধুমাত্র আমি টাকা দিয়ে মেপেছি, মানুষের মন দিয়ে মাপিনি। তুমি আর্থিকভাবে যেমনই হও না কেন, মনের দিক থেকে তুমি অনেক বড় একজন মানুষ। তোমার মতো মানুষ হয় না। যে আমিটা তোমাকে এত অপমান, এত অপদস্থ করেছি, সেই আমাকে তুমি তোমার নিজের কিডনি দান করে আমাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনলে। আচ্ছা, একটা মানুষ এত ভালো কিভাবে হতে পারে সেটা আমি তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। তুমি যে মহানুভবতার দৃষ্টি স্থাপন করেছো, সেটা দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। প্লিজ সৈকত, তুমি আর আমার উপরে রাগ করে থেকো না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হয়েছে সৈকত, আমার এই বোনটা ছোটবেলা থেকে অনেক ভুল করছে, কিন্তু কখনো তার নিজের ভুল স্বীকার করেনি আর বুঝতেও পারেনি। যেহেতু ও ভুলটা বুঝতে পারছে, তুমি ওকে ক্ষমা করে দাও। আচ্ছা শোনো, চলো আমাদের সাথে বাসায় চলো, বাবা তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, চলেন এই মালটা সামনে নামাই দিয়া চলে যাবো। ঠিক আছে, চল। চল।